Bismillahirrahmanirrahim. Hello, my dear honored second year student. How are you? I know that you all are fine, and today I'm taking a very important topics or course, romantic poetry. And previous day I'm taking a class of the poet name is P.V. Shelley, Percy Shelley, and I'm discussing about his famous poem, his Skylark. And today I'm discuss with some important thing about his another famous poet and another special poem of Adonais. You know that Adonais. So today I'm discuss about Adonais, and this is very important point for you guys, and this is very important for the your ensuing exam and the questions. So a lot of things in this poem. Today I'm discussing some brief question, because this is very informative brief question, which is helpful for understanding the summary of Adonais. So let's start. Okay. First, what type of poem is Adonais? আমি আর কি তোমাদেরকে বলতে চাচ্ছি যে অ্যাডোনাইসটা আসলে কোন ধরনের পোয়েম, ঠিক আছে? It is a pastoral elegy written by the famous romantic poet P.V. Shelley. P.V. Shelley লিখেছে, এবং এটা হচ্ছে একটা প্যাস্টোরাল এলিজি। নর্মালি এলিজি সম্পর্কে তোমাদের হয়তো ধারণা আছে, সো প্যাস্টোরাল এলিজি সম্পর্কেও তোমাদের হয়তো ধারণা আছে। তারপর আমি একটু বলি হোয়াট ইজ এলিজি। ফার্স্ট আমি একটু এলিজি সম্পর্কে বলি। নর্মালি ইট ইজ এ পোয়েম অর সং অফ মার্নিং, মানে হচ্ছে এটা এমন এক ধরনের এলিজি, মানে হচ্ছে এমন এক ধরনের পোয়েম যেটা হচ্ছে বা একটা গান হইতে পারে, যেটা কী থাকবে, মার্নিং থাকবে, শোক থাকবে, ঠিক আছে? and it is written on a dead person to pay tribute to the dead, এবং এটা রিটেন করা হয় কিসের জন্য? এটা ডেড পার্সনের জন্য, এবং তাকে সম্মান জানানোর জন্য ওই ডেড পার্সনকে, ঠিক আছে? রেসপেক্টিভ ডেড পার্সন। অ্যান্ড প্যাস্টোরাল এলিজিটাও সেম জিনিসই, জাস্ট খালি একটু ডিফারেন্স হচ্ছে। প্যাস্টোরাল ইজ এ পোয়েম অর সং অফ মার্নিং ইন এ প্যাস্টোরাল সেটিং, মানে সেটিংটা তোমার কি থাকতে হবে? প্যাস্টোরাল থাকতে হবে। এটা একটা প্যাস্টোরাল এলিজি, এবং এটার সেটিংটা কি ছিল? pastoral থাকতে হবে। In such elegy, nature is also shown to lament over the death of respective person. এমন একটা জিনিস শো করতে হবে যেটা প্যাস্টোরালে, যেটা হচ্ছে তোমার নেচার পর্যন্ত ওই রেসপেক্টিভ পার্সনের জন্য যেন শোক প্রকাশ করে, ঠিক আছে? সো এলিজি, প্যাস্টোরাল এলিজি মোটামুটি হয়তো আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে? অ্যান্ড তারপর এলিজি, এই যে অ্যাডোনাইস অ্যান্ড অন হুম ইন দ্য এলিজি অ্যাডোনাইস রিটেন, কখন এটা লেখা হয়েছিল, ঠিক আছে? সরি দ্য এলিজি অ্যাডোনাইস ইজ রিটেন অন দ্য আর্লি ডেথ অফ ইয়াং রোমান্টিক পয়েট জন কিটস। জন কিটস যখন মারা গিয়েছে, তখন তখনই এই কবিতাটা তার 2-3 মাস পরে হয়তো কবিতা লেখা হয়েছিল, ঠিক আছে? অরিজিনালি যে অ্যাডোনাইস কবিতাটা, অ্যাডোনাইস এখানে আমাদের যে রাইটার P.V. Shelley, উনি কাকে আর কি তোমার মিন করেছে সেটা হয়তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি। তারপর আমি বলতেছি, এখানে হচ্ছে ওয়ান অফ আওয়ার ফেমাস রোমান্টিক পয়েট জন কিটস যখন মারা যায়, তার এই যে সে মাত্র 25 বছর বয়সে জন কিটস মারা যায়, এবং এই 25 বছর বয়সে যখন জন কিটস মারা যায়, তখন শেলি তাকে খুবই পছন্দ করত, জন কিটসের রাইটিং খুব বেশি পছন্দ করত। যদিও তারা বোজম ফ্রেন্ড না, দে আর নট আ বোজম ফ্রেন্ড, বাট হি লাভ হিম, ঠিক আছে? শেলি তাকে প্রচণ্ড পছন্দ করত, এবং তার যেই খুব তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া, তার যেই অপ্রাপ্তবয়স্কে পৃথিবী ছেড়ে চলে যায়, সেটা কি করতে পারেনি? সেটা হচ্ছে শেলি কোনোভাবেই মেনে নিতে পারেনি। সে কোনোভাবেই এটাকে কি করতে পারেনি? মেনে নিতে পারেনি, ঠিক আছে? সো আমি আর একটু বলি, আমি সামারিটা একটু পরে বলবো, আগে একটু তোমাদের সাথে ইনফরমেশন কিছু দিয়ে নিই। হু ইজ অ্যাডোনাইস? অরিজিনালি অ্যাডোনাইসটা কি আমি একটু বুঝায় বলি। Adonis was a Greek mythological figure, a young handsome man. Adonis হচ্ছে একটা গ্রিক মিথোলজিক্যাল একটা ফিগার, এবং এটা একটা হ্যান্ডসাম ম্যান। ভেনাস, দ্য গডেস অফ লাভ, ফেল ইন লাভ উইথ হিম, এবং ভেনাস কি করছে? তার সাথে
তার প্রেমে পড়েছিল, অ্যান্ড হি ওয়াজ কিল্ড বাই এ বোর, বাট ইন শেলিস এলিজি অ্যাডোনাইস ইজ দ্য গ্রেট রোমান্টিক পয়েট জন কিটস। কিন্তু শেলি যে অ্যাডোনাইসের কথা বলছে সেটা হচ্ছে এখানে জন কিটসকে শেলি এখানে শো করেছে যে এখানে অ্যাডোনাইস হচ্ছে কে জন কিটস, ঠিক আছে। অ্যান্ড হোয়েন ওয়াজ অ্যাডোনাইস কম্পোজড, ইট ইজ 1821, 1821 সালে অ্যাডোনাইস যে কবিতাটা সেটা শেলি কী করে লেখে, ঠিক আছে। এবং এটা হচ্ছে 3 or 4 months আফটার দ্য ডেথ অফ জন কিটস ইন রোমে থাকা অবস্থায় জন কিটসের যখন মারা যায় তার 3 থেকে 4 মাস পরে সে এটা লেখা শুরু করে, ঠিক আছে। এবং জন কিটস কীভাবে মারা গিয়েছে? টিউবারক্লোসিসের কারণে, ঠিক আছে। কিটস ডাইড অফ টিউবারক্লোসিস। অ্যান্ড অ্যানাদার আরও কিছু ইনফরমেশন আমি দিতে চাচ্ছি যে কিটস কোথায় তাকে কবর দেওয়া হয়েছিল। দ্য প্রোটেস্ট্যান্ট সেমেট্রি ইন রোমের প্রোটেস্ট্যান্ট সেমেট্রিতে তাকে কবর দেওয়া হয়েছিল। অ্যান্ড এখানে দুইটা ব্রিফ কোয়েশ্চেন আমি না পড়ালেই না, এই দুইটা ইনফরমেশন না দিলে আমি সামারিতে যেতে পারছি না, সেক্ষেত্রে আমি এই দুইটা একটু আলোচনা করতে চাচ্ছি, ঠিক আছে। সেটা হচ্ছে ফার্স্ট সেটা হচ্ছে আমি একটু বলি, হোয়াট আর দ্য স্পেসিফিক কন্টেন্টস ডেভেলপড ইন অ্যাডোনাইস। মানে এই যে অ্যাডোনাইস কবিতাটা যে আজকের লিখছে তোমার হচ্ছে পিবি শেলি, এবং কেন লিখেছে এই অ্যাডোনাইস কবিতাটা, ঠিক আছে। ইন অ্যাডোনাইস শেলি হ্যাজ ডেভেলপড 3 স্পেসিফিক কন্টেন্ট। শেলি 3টা স্পেসিফিক কন্টেন্টকে শো করার জন্য বা বোঝানোর জন্য সে এই অ্যাডোনাইস কবিতাটা লিখেছে, অ্যাজ ল্যামেন্ট ফর দ্য ডেড পয়েট, ঠিক আছে। এই ডেড পয়েটের জন্য সেই কবিতাটা লিখেছে। ফার্স্ট হচ্ছে আমি কন্টেন্টস 3 স্পেসিফিক কন্টেন্টস অ্যাজ ল্যামেন্ট ফর দ্য ডেড পয়েট। ডিনাউন্সিয়েশন অফ রিভিউয়ার, যে রিভিউয়ার যারা ছিল তাদের যেসব মন্তব্য ছিল সেই মন্তব্যগুলো যে অভিশপ্ত মন্তব্য ছিল বা তাকে ভীত প্রদর্শন করা এরকম কিছু মন্তব্য ছিল রিভিউয়ারদের। অ্যান্ড ফাইনালি তারপর হচ্ছে এটা ছিল একটা জিনিস, এটা একটা কারণ ছিল তার এই রাইটিংসটার জন্য। তারপর হচ্ছে আরেকটা কারণ ছিল ল্যামেন্ট ফর দ্য ডেড পয়েট, এই ডেড পয়েটের জন্য যে শোক প্রকাশ করাটা সেটা একটা কারণ ছিল। আর একটা যেটা ছিল দ্য জয় অ্যান্ড সেলিব্রেশন অ্যান্ড দ্য ফিলিং, এবং লাস্টের দিকে সে জয় এবং সেলিব্রেশন দ্বারা তাকে মানে পয়েটকে কী করেছে সারা জীবন যেন সেই পৃথিবীতে রিডারের কাছে বেঁচে থাকে সেটা সে বুঝাইছে। এইটাই ছিল মেইন তার হচ্ছে কন্টেন্টস, এবং এই ডেভেলপমেন্ট এই স্পেসিফিক কন্টেন্টসটা নিয়েই সেই অ্যাডোনাইস কবিতাটা সে লিখেছে। এবং সে লাস্টে শো করেছে যে ফিলিং অফ দ্য পয়েটস অ্যাটেইনমেন্ট অফ ইমর্টালিটি আফটার হিজ ফিজিক্যাল ডেথ। তার ফিজিক্যাল ডেথ হয়েছে কিন্তু সে অমর ছিল, সারা পৃথিবীর মানুষের কাছে অমর ছিল, এবং স্টিল নাও সে এখনও অমরই আছে। অ্যান্ড লাস্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে হুম ডাজ শেলি ইনভাইট টু উইপ উইথ হিম অ্যান্ড হোয়াই। কেন শেলি আমাদের সকলকে তার সাথে কান্না করতে বলেছে, এবং ঠিক আছে এটা আমরা একটু জানতে চাই। শেলি ইনভাইটস অল অফ আস টু উইপ উইথ হিম ফর কিডস। আমাদের সকলকে সে বলেছে যে কিডসের জন্য শোক প্রকাশ করতে। হি অলসো সেজ দ্যাট দো আওয়ার টিয়ার্স উইল নট বি অ্যাবল টু ব্রিং হিম ব্যাক। যদিও আমরা এত কান্নাকাটি করি না কেন, আমাদের এই যে কান্নাকাটি সেটা কি করতে পারবে না, কিডসকে ফেরত আনতে পারবে না। বাট এইটা তো আমরা করতে পারি যে ইট উইল বি আ টোকেন ফর লাভ অ্যান্ড রেসপেক্ট ফর দ্য পাসিং পয়েন্ট। এবং এইটা এই যে আমরা আজকে কান্নাকাটি করতেছি এটা তো আমাদের হচ্ছে ভালোবাসার একটা প্রমাণ, ঠিক আছে। এবং হচ্ছে এই যে পয়েট চলে গেছে তাকে আমরা সম্মান জানালাম, এবং তাকে ভালোবাসার একটা টোকেন, এটা মনে করতে টোকেন অফ লাভ ফর দ্য ডেথ পয়েট, ঠিক আছে। সো এইটা শো করার জন্য হইল শেলি আমাদের সকলকে বলেছে যে আমরা সবাই যেন কিডসের জন্য শোক প্রকাশ করি একসাথে। ওকে, নাও আই এম ডিসকাসিং অ্যাবাউট দ্য সামারি অফ দিস ফেমাস পয়েট অ্যাডোনাইস। এই পয়েটটার সামারিটা আমি একটু তোমাদের সাথে একটু ডিসকাস করতে চাচ্ছি। আমরা সামারি ডিসকাস করার পরে ইনশাল্লাহ আমরা আরও কিছু ব্রিফ কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এই কিডস থেকে আমি আর এই দুইটাই পড়ানোর কথা, এই রোমান্টিক পোয়েট্রি থেকে কিডসের পিবি শেলির অ্যাডোনাইস এবং হচ্ছে স্কাইলারকে দুইটা পড়ানোর কথা। যেহেতু এই দুইটা প্রথমটা আমি পড়িয়েছি, দ্বিতীয়টা আজকে পড়াচ্ছি। সো এই দুইটা থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেটা আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দিতে। ওকে, সো লেটস স্টার্ট. Adonais is the most famous poem of Shelley and the most magnificent of English elegies.
যে এটা হচ্ছে শেলির সবচেয়ে ফেমাস একটা তোমার হচ্ছে রাইটিং এবং পয়েম, এবং হচ্ছে এটা একটা বলা চলে যে মানে হচ্ছে তোমার ইটস a glorious, it's a magnificent elegy in English literature. It was composed in 1821, 1821 সালে এটা কম্পোজ করা হয়, and the poet weeps for dead Adonis and asks us all to mourn for him. Poet weeps, কান্না করতেছিল for dead Adonis, অ্যাডোনাইসের জন্য, মৃত অ্যাডোনাইসের জন্য, and asks us all to mourn for him, এবং আমাদের সকলকে বলছে তার জন্য কি করতে, শোক প্রকাশ করার জন্য. The poet mourns for Keats who is dead. পয়েট কি করছে, খুব দুঃখ প্রকাশ করতেছে বা শোক প্রকাশ করেছে কার জন্য, কিটসের জন্য যে মারা গিয়েছে. হি ইজ ব্রোকেন হার্টেড অ্যান্ড শকড, সে খুব দুঃখ পেয়েছে এবং সে খুব হতাশ হয়েছে. দ্য পয়েট ইজ ইন্টিয়ারলি সারপ্রাইজ বিকজ অফ দ্য ইমেচিউর ডেথ অফ কিটস, এবং সে খুবই অবাক হয়েছে যে এই অপ্রাপ্ত বয়স্ক একটা মৃত্যুর জন্য. ঠিক আছে. লাইফ ইজ লিটল অ্যান্ড শর্ট, সোল ইজ ইমর্টাল. আমাদের জীবনটা অনেক ছোট কিন্তু আমাদের সোলটা অমর. দ্য সোল অফ কিডস ক্যান নট বি ডিস্ট্রয়েড. কিডসের যে সোল বা আত্মা আছে সেটা কখনো কি ধ্বংস হতে পারে না. শেলি বারবার এটাই বোঝাতে চেয়েছে যে শেলির কথা হচ্ছে এটা যে কিডসের যে সোলটা আছে সেটা ইমর্টাল থাকবে এবং এটা কখনো ডিস্ট্রয়েড হতে পারবে না. দ্য ডেথ অফ কিডস হ্যাজ ইনক্রিজ দ্য পেইন অফ দ্য পয়েট, এবং এই যে কিডস যে মারা গেল এটাতে কি হয়েছে, তোমার পেইন মানে হচ্ছে শেলির পেইন আরও ব্যথা আরও বাড়িয়ে দিয়েছে. দো শেলি ওয়াজ নট বোজম ফ্রেন্ড অফ কিডস, যদিও শেলি তার খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু নয়, বাট হি লাভ কিডস, কিন্তু সে কিডসকে প্রচণ্ড পছন্দ করত. সাডেন আর ইমেচিওর ডেথ ইজ নট এক্সপেক্টেড. হঠাৎ করে, এটা স্বাভাবিক, যে কোনো এই পৃথিবীতে যদি কেউ অপ্রাপ্ত বয়স্ক বা হঠাৎ করে কোনো মানুষ মারা যায় সেটা কিন্তু কেউ সহজে মেনে নিতে পারে না. ঠিক তেমনই শেলিও কিডসের এই যে হঠাৎ মৃত্যুটা সেটা সে মেনে নিতে পারেনি. কিডস ব্রেথেড ইজ লাস্ট ওয়েন হি ওয়াজ 25. সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তার বয়স ছিল 25 বছর. কিডস ডেথ মেড শেলি অ্যাবাউট মেড, এবং তার এই যে মৃত্যু শেলিকে পুরোপুরি ম্যাড করে দিয়েছে, পাগল করে ফেলেছিল. দ্য পয়েট ইজ ক্রাইং ফর কিডস অ্যান্ড অ্যাডভাইজেস আস টু জয়েন উইথ হিম, এবং পয়েটস বারবার শুধু আমাদেরকে কান্না করে এটাই বলতেছিল যে আমার কিডসের জন্য আমরা সবাই এই শোক প্রকাশ করার ক্ষেত্রে সবাই যেন জয়েন করি. এখানে 2-3টা লাইন একটু আমি বলতে চাই. আই ফর অ্যাডোনাইস হিজ ডেথ, ও wait for Adonis, thou our tears, though not the frost which binds so dear head. সো এইখান থেকে সে আর কি তার কান্না, তার আমন্ত্রণ সব কিছুই আমাদেরকে সে বুঝিয়েছে. ওকে, নেক্সট আমরা একটু দেখি. অ্যান্ড অ্যাডোনাইস হ্যাড গ্রেট লাভ ফর বিউটিস অফ নেচার. অ্যাডোনাইসে শেষও করেছে প্রচণ্ড ভালোবাসা নেচার এবং সৌন্দর্যের প্রতি. অ্যান্ড নাও দ্য পাওয়ার্স অফ নেচার কাম টু মার্ন হিজ ডেথ, এবং নেচার বা প্রকৃতির যে শক্তি সেটাও এখন কি হচ্ছে, তার মৃত্যুরকে সাথে শোক প্রকাশ করতেছে. When Adonis was killed by an arrow shot in the darkness, অরিজিনাল যে গ্রিক যে অ্যাডোনাইস ছিল তাকে কি করা হয়েছিল, ধনুকের তীরের মাধ্যমে তাকে অন্ধকারে খুন করা হয়েছিল. His mother Urania, the spirit of poetry, was not by his side, এবং ইউরেনিয়া তার মা অনেক শক্তিশালী ছিল, মাইটি ওমেন ছিল, সে তার পাশে ওই টাইমে ছিল না. ইউরেনিয়া ক্রাইস অ্যান্ড কিসেস দ্য ডেড বডি, ইউরেনিয়া কান্না করতেছিল এবং অ্যাডোনাইসের ডেড বডিতে চুমু খাচ্ছিল. দ্য পয়েট জয়েন্স দ্য মার্নিং, পয়েট কী করেছে, সে মার্নিংয়েও জয়েন করেছে. শেলি মেক্স দ্য অ্যাগোনি ওভার কিডস ডেথ ইউনিভার্সাল অ্যান্ড সাবলাইম by making nature participate in the mourning. Shelley makes the agony. আবার একটু বলি, শেলি মেক্স দ্য অ্যাগোনি মানে হচ্ছে তার শেলির ভিতরে যে অন্তর্বেদনা ছিল ওভার কিডসের জন্য, কিডস ডেথের জন্য, সে বলেছে তার ডেথ ইউনিভার্সাল, সার্বজনীন, অ্যান্ড সাবলাইম, মহামান্বিত, বাই মেকিং নেচার পার্টিসিপেট ইন দ্য মর্নিং. এই যে নেচারও যে তার জন্য শোক প্রকাশ করতেছে, এই শোক প্রকাশের কারণে আজকে তার মৃত্যু আজকে সর্বজনীন হয়ে গেছে.
তার মৃত্যু আজকে মহামন্বিত হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং সে এখানে আরেকটা জায়গায় বলছে, at the end of the poem the poet says that there is no reason for mourning his death। এবং লাস্টে গিয়ে সে আবার একটা কথা বলছে, সেটা অনেকটাই হচ্ছে মানে একটু কন্ট্রাডিক্টরি। সেটা হচ্ছে কন্ট্রাডিক্টরি না, এটা হচ্ছে তার লাস্টের দিকে সে পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সে কি করেছে যে শুধু মার্নিং তার জন্য জয়েন করার জন্য বলেছে, তার কথা বলেছে, ঠিক আছে। লাস্টের দিকে সে বলেছে যে তার জন্য কষ্ট করার বা কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে সে এবার কারণ দেখাইছে ফর মার্নিং কিডসের ডেথের জন্য কি করতে হবে না, আমাদেরকে কষ্ট করার দরকার নেই। কারণ হচ্ছে কিডস ইজ নট ডেড, কারণ কিডস মারা যায়নি, কিডস এখনও অমর রয়ে গিয়েছে। কিভাবে অমর রয়ে গিয়েছে সেটাও আমরা একটু করবো। সো এখানে আর দুইটা লাইন আমি একটু বলি, তার দুইটা লাইনে সেখানে সে প্রমাণ করেছে যে সে কীভাবে আর কি লাইন দুটো একটু বলি। হি লিভস, হি ওয়েকস, হিজ ডেথ ইজ ডেড, নট হি। Mourn not for Adonais, thou young Tom. According to Shelley, our love, our hope cannot be dead. শেলির কথা অনুযায়ী যে আমাদের ভালোবাসা, আমাদের আশা, এগুলা কি কখনো মরতে পারে না বা মৃত হইতে পারে না। দ্য রিডার্স লাভ কিডস, কারণ হচ্ছে যারা কিডসের কবিতা পড়েছে তারা কি করে, তাকে প্রচণ্ড ভালোবাসে। অ্যান্ড সো হি ক্যান নট ডাই, সুতরাং সে কারণে কি হইতে পারে না, সে মরতে পারে না, বা সে এই পৃথিবী ছেড়ে হয়তো চলে যেতে পারে ফিজিক্যালি, বাট সে মরতে পারে না। হি উইল এক্সিস্ট ইন দ্য হার্ট অফ দ্য রিডার্স, কারণ সে প্রত্যেকটা যারা রিডার আছে, যারা তার কবিতা পড়েছে, তাদের হৃদয়ে সে স্থান করে আছে। হি হ্যাজ নো ডেথ, তার কোনো মৃত্যু নাই। হি ইজ ইমর্টাল, সে অমর। দ্য লাভ অফ দ্য রিডার্স ক্যান নট বি ডেড, ভালোবাসা, রিডারদের ভালোবাসা কখনো মৃত হইতে পারে না। আওয়ার লাভ, আওয়ার হোপ, আওয়ার সরো ইজ নট ডেথ, ঠিক আছে। সে একটা লাইনে বলেছে আওয়ার লাভ, আওয়ার হোপ, আওয়ার সরো ইজ নট ডেড, আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের দুঃখ কোনো কিছুই কি হতে পারে না, মৃত হইতে পারে না। দেন আরেকটু আমি বলি, সামারিটা হয়তো তোমরা বুঝতে পারতেছো, না বুঝলে কয়েকবার শুনলে তোমরা হয়তো বুঝতে পারবা। আর একটু হেল্প নিবা, তোমাদের বাসায় অবশ্যই টেক্সট আছে, যাদের টেক্সট নেই তারা অবশ্যই টেক্সট কিনে নিবা, ঠিক আছে। এবং সেইগুলোর সাথে যখন পড়বা একটু এটা শুনে নিবা, তাহলে তোমাদেরকে ফুলফিল ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো নেক্সট আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে হি হ্যাজ সিম্পলি ইন্ডেড হিজ ইউজলেস মর্টাল লাইফ, সে শুধুমাত্র তার কি হয়েছে, তার যে মর্টাল লাইফটা ছিল সেটা শুধু ইন্ড হয়েছে, মানে ফিজিক্যালি সে এই পৃথিবী থেকে চলে গিয়েছে। হুইচ ইজ নাথিং বাট এ ড্রিম অ্যান্ড হ্যাজ অ্যাওয়াকেন ইনটু দ্য ইটার্নাল অ্যান্ড ট্রু ওয়ার্ল্ড। এবং এটা কোনো সমস্যা না, তার মনে হতো এটা একটা তার স্বপ্ন, সে জাগ্রত হয়েছে এই ইটার্নাল পৃথিবীতে এবং সত্য একটা পৃথিবীতে সে জাগ্রত হয়েছে। He has now reached a height where envy, defamation, hate and pain cannot touch and torture him. And যেটা বলছে he is now reached a height, সে এমন একটা উচ্চতায় সে এখন পৌঁছে গিয়েছে, সে এমন একটা অবস্থানে সে এখন চলে গিয়েছে where envy, যেখানে হিংসা, defamation মানে হচ্ছে মানহানি, hate ঘৃণা, and pain ব্যথা, cannot touch তাকে স্পর্শ করতে পারবে না, and torture him তাকে কি করতে পারবে না, টর্চার করতে পারবে না, ঠিক আছে। In the final যে স্টেঞ্জা, সেখানে শেলি কি বলেছে একটু শুনি। শেলি begins to complete his own death এবং contemplate his own death, এবং ফাইনাল স্টেঞ্জাতে শেলি তখন নিজের মৃত্যু নিয়েই সে চিন্তা ভাবনা করতেছিল, সেটাই বোঝার চেষ্টা করতেছিল। He now wishes to prepare himself for his final journey to eternity where he will be united with kids, এবং সে নিজেকে তৈরি করতেছিল তার ফাইনাল জার্নির জন্য, ইটার্নিটির জন্য, যেখানে সে ইউনাইটেড উইথ কিডস, যেখানে সে কিডসের সাথে একত্রিত হবে। হিজ ডিপার্টেড ফ্রেন্ড, তার ডিপার্টেড বন্ধুর জন্য, ঠিক আছে। The soul of Adonais like a star, because from the Adam where the eternal are. Adonais is an elegy, আমি প্রথমে বলেছি এখনও বলতেছি, ইট ইজ এ প্যাস্টোরাল এলিজি। অ্যান্ড এলিজি এবং সেইখানে আমি কিন্তু এলিজির ব্যাখ্যাটা দিয়েছিলাম, এখানে লাস্টের দিকে আরেকবার একটু আমি এলিজির ব্যাখ্যাটা দিয়েই তোমাদের আজকে এই সামারটা শেষ করতে চাচ্ছি, ঠিক আছে। So Adonais is an elegy, it's a one type of elegy
অ্যান্ড অ্যানালিজি স্টার্টস উইথ সরো অ্যান্ড ইন্ড উইথ কনসোলেশন। একটা এলিজি তার কি হচ্ছে, তার শুরু হয় হচ্ছে দুঃখ দিয়ে এবং শেষ হয় হচ্ছে সান্ত্বনা দিয়ে, কনসোলেশন দিয়ে সেটা শেষ হয়। দিস এলিজি স্টার্টস উইথ সরো বাট ইট এন্ডস হ্যাপিলি। বলছে হচ্ছে এই এলিজিটা তোমার স্টার্ট হয়েছে বা শুরু হয়েছে কিভাবে, সরো বা দুঃখ দিয়ে, বাট ইট এন্ড হ্যাপিলি, এবং এটার এন্ডিং ছিল হ্যাপিলি একটা মোমেন্ট ছিল। সো ইট ইজ এ পারফেক্ট এলিজি, এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি দিস ইজ এ পারফেক্ট এলিজি, কারণ হচ্ছে সেটা তার ক্রাইটেরিয়া মেনটেন করেছে। একটা এলিজিতে যেসব গুণগুলো থাকা দরকার, যেসব ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার, সেই ক্রাইটেরিয়া এখানে ছিল। দিস এলিজি স্টার্টস উইথ অ্যান অ্যাড্রেস টু কিডস। এখানে যখন এলিজিটা শুরু হয়েছে তখন কিডসকে অ্যাড্রেস করে এলিজিটা শুরু হয়েছে। সো দিস এলিজি হ্যাজ ফুলফিলড দ্য ট্রেডিশনাল ক্রাইটেরিয়া অফ অ্যান এলিজি, এবং একটা ট্রেডিশনাল ঐতিহ্যগত একটা তোমার হচ্ছে এলিজিতে যে ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার, সকল ক্রাইটেরিয়া বা সকল গুণ এটাতে ছিল। ওকে, so this is the whole thing of Adonais, the summary of Adonais. এখানে সব কিছুই বলা হয়েছে। তো তোমরা যখন এইটা অ্যাডভাইসটা তোমরা, আমি তোমাদের কাছে জাস্ট একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে যখনই ক্লাসটা তোমরা দেখবা, যখনই টাইম পাও, হয়তো তোমরা হয়তো ব্যস্ত থাকতে পারো, তারপরেও যেহেতু তোমরা অনার্সে পড়ছো, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারো। আমি শুধু তোমাদের একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যখনই তোমরা এই জিনিসটা পড়বা বা এই লেকচারটা যখন শুনবা, তখনই যেন তোমাদের সাথে একটা বই থাকে, এবং ওই লেকচারটা শোনার পরে তুমি আরও 20টা মিনিট টাইম দিবা বইটার সাথে, যে তুমি সাথে সাথে সামারিটা পড়ে ফেলবা। তাহলে আমি যেটা বলেছি, সামারি যেটা তুমি পড়তেছো, তো দুইটা কানেক্টিং হওয়ার সাথে সাথে তোমার এটা মনে থাকবে, ঠিক আছে? সো এই জিনিসটা যখন তুমি শুনবা তখনই, ঠিক আছে, যে তুমি আজকের এই লেকচারটা শুনলা, তুমি 3 দিন পর বই ধরলা, তাইলে দরকার নেই। আজকের লেকচারটা তুমি শুনেছো, আজকেই তুমি বইটাতে টাইম দাও, তাহলে তোমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তোমার কানেক্টিংটা থাকবে, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি কানেক্ট করতে পারবে যে স্যার কি যেন বলেছিল, তাহলে ওটার সাথে মিলে তোমার এটা মনে থাকবে। সো এটা হচ্ছে একটা সিস্টেম পড়ালেখার। সো আমি আশা করবো তোমরা এইভাবে করেই পড়বা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদের এই দুইটা কবিতার কিছু ব্রিফ, কিছু পার্ট বি, পার্ট সি কোশ্চেন হয়তো আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।